চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। কুলডিয়া ফরেস্টকে তো বেশ অনেকক্ষণ আগেই পিছনে ফেলে এগিয়ে এসেছি আমরা অনেকটা রাস্তা। এখন যেহেতু লাঞ্চের টাইম, লাঞ্চ করব বলে সবাই মিলে একটা জায়গায় দাঁড়ালাম। যে জায়গাটায় আমরা লাঞ্চ করব বলে দাঁড়ালাম সেখানকার সিনিক ভিউটা এতটাই সুন্দর, ভাবলাম ক্যামেরার ওপারের বন্ধুরা যারা আছে আমার তাদের সঙ্গেও শেয়ার করা যাক। তার জন্য একটু রাস্তার ওপরের দিকে এগিয়ে আসলাম। পিচের রাস্তার একদিকে আছে হোটেল, আর ঠিক রাস্তার উল্টো দিকে আছে সবুজে ঘেরা পাহাড়। এরকম একটা সিনিক বিউটি দেখে মন তো ভরে যায়, চোখ দুটোও জুড়িয়ে যায়। কিন্তু এখন দুপুর 2টো মতো বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সবাই মিলে কিন্তু হোটেলের মধ্যে চলে গিয়েছে। আমি এখনো যেতে পারিনি। বাইরের এত সুন্দর সিনিক বিউটিটাকে আমি হাতছাড়া করতে চাইনি, তাই বাইরে অনেকক্ষণ প্রায় সময় কাটালাম। এবার ভেতরে যাওয়া যাক। কুলডিহা ফরেস্টের একদম কাছাকাছি কোনো খাবারের দোকানও নেই, আবার কোনো হোটেলও নেই। প্রায় অনেকটা রাস্তা আসার পরে বেশ কয়েকটা হোটেল আছে, আর সেই সব হোটেলের মধ্যে একটা হোটেলে চলে এসেছি আমরা আজকের লাঞ্চ করতে। এখানকার হোটেলে বেশিরভাগই থালি পাওয়া যায়। আমরা সবাই মিলে কিন্তু থালি নিয়েছি, আর থালিতে দেখছি প্রায় অনেক রকমেরই পদ আছে। থালির সঙ্গে মাছ, মাংস, ডিম যে যেমন ইচ্ছা নিতে পারে। সবাই নিয়েছে চিকেন আর আমি নিয়েছি মাছ। আর এখানে আছে রাইস, তার সঙ্গে আলু চোখা, শাক ভাজা, আরও 3 রকমের সবজির তরকারি, কাঁচকলার তরকারি, ডাল আছে, করলার চিপস, চাটনি। তাহলে বন্ধুরা লাঞ্চটা সেরে নেওয়া যাক। লাঞ্চ কমপ্লিট করে রাস্তার দুদিক দিয়ে পাহাড় দেখতে দেখতে আমরা আবার বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গার উদ্দেশ্যে। যে জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম অবশেষে সেখানে এসে পৌঁছালাম। বন্ধুরা তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো আমরা কোথায় এসেছি। যাই হোক, সবাই মিলে এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। চারিদিকে প্রচুর দোকানপাট, লোকজনেরও ভিড় আছে। সারাদিন তো আজকে ঘোরাঘুরি চলছে, তার জন্য একটু টায়ার্ড লাগছে। তার উপরে দুপুরবেলা লাঞ্চ করার পরেই ভাত ঘুম চলে আসে। কিন্তু ঘুরতে এসে কি আর ভাত ঘুম দিলে চলে? এখন আবার নাকি উঠতে হবে পাহাড়ে, আর পাহাড়ে উঠতে গেলে 263খানা সিঁড়ি বেয়ে তারপরে উঠতে হবে পাহাড়ে। ভাবলেও কেমন লাগে, তাই না বন্ধুরা? রাস্তার দুদিকে এত দোকানপাট আছে, দেখে মনে হচ্ছে যেন মেলা বসেছে। কপ শুটিং ডিয়া সিনেমারই খোঁজে যে তুই এসে পড়ে হ্যাঁ সেই দিন সব এই দুই বন্ধু কক শুটিং এর এই দোকানটায় এসে এতটাই মজা পেয়ে গেছে, এখান থেকে আর যেতে চাইছে না। এরা যে কখন এই দোকানটা থেকে বেরোবে তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। অবশেষে আমরা এখান থেকে বেরোতে পারলাম, আর যাচ্ছি হচ্ছে সামনের দিকে এগিয়ে। আস্তে আস্তে যেহেতু আমরা পাহাড়ের ওপর দিকটায় যাচ্ছি, রাস্তা অনেকটাই খাড়াই হয়ে গেছে। এই খাড়াই রাস্তায় উঠতে একটু হলেও কষ্ট হয়। আমরা যেহেতু বরাবরই সমতল রাস্তায় হেঁটে অভ্যস্ত, তার জন্য। আর আমার মাম্মা যেহেতু সবাইকে দেখছে হেঁটে হেঁটে ওপরের দিকে যেতে, ও কিন্তু হেঁটেই যাবে। ওকে কোলে নেওয়ার চেষ্টা আমরা করেছিলাম, কিন্তু ও একেবারেই কোলে উঠবে না। যদি দেখি ওর কোনো অসুবিধা হচ্ছে তখন ওকে জোর করে কোলে তুলে নেব। অনেক লোকজনদের দেখছি খুব সহজে ওঠানামা করছেন, ওনারা হয়তো স্থানীয় লোকজনই হবেন। এরকম খাড়াই রাস্তায় রোজ ওঠানামা করে করে ওনাদের অভ্যাস হয়ে গেছে। এখনো কিন্তু আমরা 263খানা সিঁড়ি পার করিনি, এখনই এই অবস্থা। জানি না 263খানা সিঁড়ি পার করতে গিয়ে কি অবস্থা হবে। পাহাড়ি এই খাড়াই রাস্তার দুদিকে প্রচুর দোকানপাট যেমন আছে, আর তেমন ভাবে লোকজনের ভিড়ও আছে। চারিদিকটা কিন্তু বেশ জমজমাট। অনেকটা রাস্তা হেঁটে আসার পর এসে পৌঁছালাম সেই 263খানা সিঁড়ির গেটের সামনে। লোকজনের ভিড় দেখে মনে হচ্ছে রোজ প্রচুর লোকের সমাগম হয় এখানে। তোমাদেরকে তো বলছিলামই 263খানা সিঁড়ি বেয়ে উঠতে হবে পাহাড়ের চূড়ায়। নীলগিরি পাহাড়ের একদম কাছেই এই পাহাড়ের চূড়া। এই পাহাড়ে লুকিয়ে আছে এক রহস্য। যদিও বা আমরা কোনো রহস্যভেদ করতে আসিনি, কিন্তু রহস্যময় জায়গা যখন, এই রহস্য সম্পর্কে তোমাদেরকে একটু পরে বলছি। তার আগে বলে রাখি, এই পাহাড় জুড়ে আছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর শাল গাছের জঙ্গল। বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলো সিঁড়ি পার করে আমরা কিন্তু অনেকটা উপরের দিকে উঠে এসেছি। এখনো অনেকগুলো সিঁড়ি বাকি আছে। 263খানা সিঁড়ি পার করা কি আর মুখের কথা?
আমাদের মতো অনেক লোকজনই হাঁপিয়ে যাচ্ছেন, আমরাও প্রায় হাঁপিয়ে গেছি। তাই সবাই মিলে বেশ কিছুক্ষণ রেস্ট করব, তারপরে আবার ওপরের দিকে যাওয়া শুরু করব। ফটো তোলার সুযোগ তো কোনোভাবেই ছাড়া যায় না, তাই এখানে আবার ফটো তোলা শুরু হয়ে গেছে। আর পিছনে আছে খুব সুন্দর একটা ঝর্ণা। এতগুলো সিঁড়ি পার করে ওপরের দিকে যেতে একটু তো কষ্ট হচ্ছে, কিন্তু উল্টো দিকে আবার এরকম সিনিক বিউটি দেখতে দেখতে যখন আমরা ওপরের দিকে যাচ্ছি তখন কিন্তু বেশ ভালোও লাগছে। বেশ অনেকগুলো সিঁড়িকে পিছনে ফেলে আমরা তো ওপরের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই ওপরের দিকে ওঠার সময় আমরা একটা জিনিস খেয়াল করলাম যে জায়গায় জায়গায় কিন্তু রেস্ট করার জায়গা আছে, যাতে লোকজনের কোনো কষ্ট না হয় একেবারে এতগুলো সিঁড়িতে উঠতে গিয়ে। এটা দেখে বেশ ভালোই লাগলো। বিকেল 5টার পর জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়, তার জন্য যতটা তাড়াতাড়ি ওপরের দিকে ওঠা যায় আমরা কিন্তু চেষ্টা করছি। সিঁড়িগুলো এতটাই খাড়ায়, খুব তাড়াতাড়ি ওঠা একেবারেই সম্ভব হচ্ছে না। 263খানা সিঁড়িকে পিছনে ফেলে পাহাড়ের চূড়ায় এসে অবশেষে পৌঁছালাম। আর এই জায়গাটায় জুতো খুলে রেখে খালি পায়ে সামনের দিকে যেতে হবে। সামনে একটা পুরানো বটগাছ দেখলাম, যেখানে লাল রঙের কাপড় আর তার সঙ্গে একটা করে লাল রঙের চুড়ি বাঁধা আছে। রোজ হাজার হাজার মানুষ আসেন তাদের মনস্কামনা পূর্ণর জন্য, তো এই লাল রঙের কাপড়ের সঙ্গে চুড়ি বেঁধে মানসিক করে যান। চারিদিকে প্রচুর লোকজনের ভিড়। আমরা সামনের দিকে একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। রাম আর দোয়েল অনেক আগেই এগিয়ে গেছে। ওরা যেহেতু পুজো দেবে, পুজো দেওয়ার জন্য বিশাল বড় একটা লাইন পড়েছে। সেই লাইনে দাঁড়িয়ে ওরা অপেক্ষা করছে পুজো দেওয়ার জন্য। নামলে যাই হোক বন্ধুরা, এখন আমরা আছি উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বরে। ওপর থেকে চারিদিকটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। আর এই জায়গাটা দেখে প্রথমে ভেবেছিলাম এটাই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির, কিন্তু পরে আবার অনেক কিছু জানতে পারলাম। মন্দিরের পিছনেও পাহাড়ের নিচে গুহার মধ্যে থেকে একটি জলের স্রোত বয়ে আসছে। এখানেও প্রচুর দর্শনার্থীর ভিড় জমেছে। মন্দিরটা পাহাড়ের এই চূড়ায় এসে যখন আমরা পৌঁছেছিলাম, চারিদিকে দর্শনার্থীদের ভিড়, চারিদিকে মন্দির, ঘন্টার আওয়াজ, ধূপকাঠির ধোঁয়া, প্রদীপ জ্বলছে। এই সমস্ত কিছু দেখে ভেবেছিলাম মন্দির চত্বরগুলো তো এরকমই হয়ে থাকে। তখনও বুঝতে পারিনি এই যে পঞ্চলিঙ্গেশ্বর, এই নামটির পিছনে কিন্তু অনেক রহস্য আছে, আবার অনেক ইতিহাসও আছে। যাই হোক, সবটা তো একদিনে জানা একেবারেই সম্ভব না। তোমাদের যে মন্দিরটা দেখালাম, সেই মন্দিরে কিন্তু রোজ হাজার হাজার দর্শনার্থী এসে সেখানে পুজো দিয়ে থাকেন আর আসেন পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করতে। স্পর্শ করার কথা একটা কারণেই বললাম, মন্দিরের পিছনে যে পাহাড়ের নিচে গুহা আছে, সেই গুহার মধ্যে দিয়ে একটি জলের স্রোত বয়ে আসছে। আর সেখানে বলেছিলাম অনেক লোকের সমাগম হয়েছে। এই জলের স্রোতের নিচে আছেন পঞ্চলিঙ্গেশ্বর। স্রোতের মধ্যে হাত দিয়ে পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করে দর্শনার্থীরা পঞ্চলিঙ্গেশ্বরকে দর্শন করে থাকেন। পঞ্চলিঙ্গেশ্বরকে জড়িয়ে যে ইতিহাস জড়িয়ে আছে, সেই ইতিহাসেরই কিছুটা অংশ জানতে পারলাম। সেটি হলো রামায়ণের সীতা যখন বনবাসে ছিলেন, সেই বনবাসে থাকাকালীনই তিনি এই পঞ্চলিঙ্গেশ্বরকে স্থাপন করেছিলেন। ওই যে গুহা, তার মধ্যে দিয়ে জলের স্রোত বয়ে আসছে। বনবাসে থাকাকালীন সীতা 5টি শিবলিঙ্গকে স্থাপন করেছিলেন। তারপর থেকে এই জায়গার নাম হয় পঞ্চলিঙ্গেশ্বর, যেখানে রোজ হাজার হাজার মানুষ আসেন দর্শন করতে। আর আমরা এসছি এখানে ঘুরতে। পুজো দেওয়ার জন্য তো একটা বিশাল লাইন পড়েছে। সেখানে আমি একটা কারণেই দাঁড়িয়েছিলাম, আমার মামা দোয়েলকে ছাড়া একেবারেই আসতে চাইছিল না।
সামনের দিকে এগোনো আর সম্ভব ছিল না, সেখানে শুধু দর্শনার্থীরাই যেতে পারে। সানায়াকে অনেকটা বুঝিয়ে এদিকে নিয়ে আসলাম। রামার দোয়েল গেল পুজো দিতে, ওদের পুজো দেওয়া হয়ে গেলে আমরা একসঙ্গে আবার ফিরে যাব। পাহাড়ের চূড়া থেকে চারিদিকটা দেখতে এতটাই অপূর্ব লাগছিল, ভাবলাম আমার ক্যামেরার ওপারের বন্ধুদের সঙ্গেও শেয়ার করি। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, তার সঙ্গে একটু অসুবিধা হলো এই জায়গাতে সেরকমভাবে কোনো ডাস্টবিনের ব্যবস্থা না থাকায় প্রচুর আবর্জনা পড়ে আছে চারিদিকে, আর তার সঙ্গে প্লাস্টিকও পড়ে আছে, যেটি আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে ক্ষতি করে। সুন্দর একটি জায়গাকে সুরক্ষিত করার ব্যবস্থা করলে খুবই ভালো হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, পারলে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে।